এই রকম অসম সাহসিক মুখ্যমন্ত্রী যে বোধহয় ভারত ও বাংলা তো বটেই, ভারতও কখনো দেখেনি। আমি ওর মুখ্যমন্ত্রিত্ব যে পাওয়া উচিত এই ব্যাপারটা বহুদিন ধরে সমর্থন করে এসেছি, এবং সেই সমর্থনটা যে একেবারে সঠিক হয়েছিল সেটার আমি প্রমাণ পাচ্ছি। আমার চেয়ে বয়সে এত ছোট হওয়া সত্ত্বেও আমি ওকে নতজানু হয়ে সাধুবাদ দেওয়ার জন্য তৈরি আছি। অভিষেকের মতন এরকম অসভ্য উদ্ধত্ত আমি কখনো দেখিনি। শতরূপ ঘোষ একটা সং, এতে সার্কাসে সং থাকে না, ক্লাউন। শতরূপ ঘোষ একটা সং। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কালো ছায়া এখন আবার অনেক কারণ আছে। রাজ্যে পালা বদলের পর একের পর এক অ্যাকশন সিকোয়েন্স এই কারণে পুরো দস্তুর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফিল্ডে নেমে পড়েছেন। একের পর এক অবৈধ নির্মাণে চলছে বুলডোজার, এবং একই সঙ্গে প্রাক্তন যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তাবর নেতা নেতৃত্ব বা ঘনিষ্ঠরা জেলে ঢুকছেন। তার একটাই কারণ, দুর্নীতি চলবে না। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর স্পষ্ট বলেছিলেন। সেই সমস্ত প্রেক্ষিত নিয়েই আজকে আলোচনায় পাশে পেয়ে গিয়েছি বরেণ্যশ্রী তথাগত রায়কে। স্যার, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমেই স্যার প্রশ্ন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত যিনি একচ্ছত্র যুবরাজ হিসাবে তাকে তকমা দিয়ে দেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তিনি সরাসরি বললেন, ভাইপো বাবু এবারে খাতায় কলমে হিসাব হবে। সেরকমটাই দেখা গেল যে কেএমসির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চেয়ে। কি বলছেন স্যার, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? বিষয়টার মধ্যে যাবার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে এই রকম অসম সাহসিক মুখ্যমন্ত্রী যে বোধহয় ভারত ও বাংলা তো বটেই, ভারতও কখনো দেখেনি। মানে আমি কি বলবো, আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আমি ওর মুখ্যমন্ত্রিত্ব যে পাওয়া উচিত এই ব্যাপারটা বহুদিন ধরে সমর্থন করে এসেছি, এবং সেই সমর্থনটা যে একেবারে সঠিক হয়েছিল সেটার আমি প্রমাণ পাচ্ছি। এবং গতকাল আমি একটা সোশ্যাল মিডিয়ায় লিখেছি যে আমার চেয়ে বয়সে এত ছোট হওয়া সত্ত্বেও আমি ওকে নতজানু হয়ে সাধুবাদ দেওয়ার জন্য তৈরি আছি। যে ধরনের রাজনৈতিক সাহস, পলিটিক্যাল কারেজ যেটা উনি দেখিয়েছেন, পলিটিক্যাল কারেজ মানে কি, আমাকে ভোট দিল কি না দিল সেটাতে কিছু এসে যায় না, কিন্তু যেটা উচিত, যেটা ন্যায়, সেটা আমি করব। এইটা যেটা উনি দেখিয়েছেন সেটা মানে উইদাউট প্যারালেল। যাই হোক, এবার তোমার প্রশ্নটা বলি যে অভিষেক তো আইনের ঊর্ধ্বে নয়। অভিষেক নিজেকে যতই বড় মনে করুক এবং কথাবার্তা যতই উদ্ধত হোক, তা আইনের ঊর্ধ্বে নয়। আমি অভিষেকের মতন বাস্তবিক এটার সঙ্গে এটা আইনি প্রক্রিয়াটার কোনো সম্পর্ক নেই, কিন্তু অভিষেকের মতন উদ্ধত নেতা আমি কখনো দেখিনি। বুদ্ধবাবুরও একটু ঔদ্ধত্য হয়েছিল, শেষের দিকে একটু ঔদ্ধত্য হয়েছিল, বলতেন আমরা 235, ওরা 35, এরকম ঘাড় ঘেলিয়ে কথা বলতেন, তার মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ ছিল। কিন্তু অভিষেকের মতন এরকম অসভ্য ঔদ্ধত্য আমি কখনো দেখিনি। একবার একটা নবান্নের সামনে একটা প্রতিবাদ মিছিল বা ওরকম বিক্ষোভ একটা কিছু হয়েছিল, অভিষেক বলেছিল আমি যদি ওখানে থাকতাম তাহলে কপালের এইখানে গুলি করতাম। তার তো তোমার আর্কাইভসে গেলে পাওয়া যাবে, তার ছবি টবিগুলো আর্কাইভসে গেলে পাওয়া যাবে। তারপরে যেগুলো হয়েছে যে তারপর কি ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে, এই সমস্ত কথাবার্তা। তারপর এখন নেই দেখি ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব। এবার বেড়ালের ছিল বাঘ, এখন হয়ে গেছে বেড়াল। কথাবার্তায় আর কি বলবো, এটার সঙ্গে আইনি প্রক্রিয়াটার কোনো সম্পর্ক নেই। আইন তার নিজের গতিতে এগোবে, কিন্তু আইনটাকে এগোবার জন্য মুখ্যমন্ত্রী যে প্রক্রিয়াটা কে একেবারে ফ্রি করে দিয়েছেন, এবং আইনি যে পুলিশ এবং অন্যান্য যেসব সংস্থান আছে, তাদের যে স্বাধীনতা দিয়েছেন, এই জন্য আমি সাধুবাদ জানাই। একদমই স্যার। এবং একদিকে এই দিকটা তো বটেই,
আবার অন্যদিকে দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও সাফ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন পুলিশরা ফ্রি হ্যান্ডলি কাজ করতে পারেন, তাদের ভয় পাওয়ার বা সংকুচিত বোধ করার কোনো রকম দরকার নেই। আমরা দেখতে পেলাম স্যার যে পার্ক সার্কাস মাত্র 10 মিনিটে ঠান্ডা হয়ে গেল এবং শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন পুলিশ আর পুনরায় মার খাবে না। কাশ্মীরে যেরকম পুলিশকে পাথর ছোড়া বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাতেও সেক্ষেত্রে তাই হবে। কি বলবেন স্যার? এর সাথে আমি একটা কন্ট্রাস্ট করি, বিপরীত চেহারা ছিল প্রাক্তন সরকারের আমলে। একটা ছবি ছিল, সেই ছবিটা মানে বাঁধিয়ে রাখবার মতন ছবি। আলিপুর থানার মধ্যে একটা পুলিশের কনস্টেবল, সে একটা টেবিলের আড়ালে মাথার ওপরে ফাইল ঢাকা দিয়ে বসে আছে, পাছে তৃণমূলের গুন্ডারা তাকে ধরে মারে। যখন পুলিশের চেহারা এইখানে পৌঁছে গেছে এবং পুলিশের মনোবল এরকম তলানিতে পৌঁছে গেছে, তখন সেখানে পুলিশ কি করে কাজ করবে, এটা তো একটা খুব স্বাভাবিক প্রশ্ন এবং এর স্বতঃসিদ্ধ উত্তর হচ্ছে পুলিশ কাজ করতে পারবেন। বাস্তবে তো আমরা দেখতাম যে পুলিশের কাছে গেলে পরে সিপিএমের আমল থেকে 1977 সাল থেকে পুলিশের এই চেহারাই চলছে। 1900 যতদূর আমার মনে পড়ে 67 সালে একবার পুলিশ, তখনও পুলিশ এরকম দলদাসে পরিণত হয়নি, তখন একবার পুলিশকে মানে পুলিশ এরকম মারা গিয়েছিল। তারপরে সেই পুলিশরা কে একটা তার মৃতদেহ বহন করতে গিয়ে তারপর রেগে মেগে অ্যাসেম্বলির মধ্যে ঢুকে পড়ে বলছিল জ্যোতি বসু কোথায়। হ্যাঁ, এটা প্রচুর পুরনো ঘটনা, কিন্তু আমার মনে আছে। কিন্তু সেটা হবার পর থেকে সিপিএম সিদ্ধান্ত নেয় যে পুলিশকে দলদাসে পরিণত করতে হবে। তারপরে তারা এই নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতি, ক্যালকাটা পুলিশ অ্যাসোসিয়েশন, এই সমস্ত নানা রকম করে পুলিশকে দলদাসে পরিণত করে এবং পুলিশকে একেবারে মানে জুতোর শুকতলার মতন ব্যবহার করে। তখন কোনো একটা পুলিশের থানায় গেলে কোনো নালিশ দিতে বলতো এলসিএসের সই নিয়ে এসছেন, এলসিএসের কাগজ নিয়ে এসছেন, লোকাল কমিটি সেক্রেটারির কাগজ নিয়ে এসছেন। সেটা না নিলে পুলিশ কোনো তার রেকগনাইজেন্সই নিত না, তার সে ব্যাপারে কোনো রকম পদক্ষেপই নিত না। তৃণমূল তো এর সিপিএমের মেধাবী ছাত্রী, এ কথাটা আমি প্রায়ই বলে থাকি। তৃণমূল ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে গেছে আর কি। তৃণমূল পুলিশকে সম্পূর্ণভাবে অকেজো করে দিয়েছে এবং সেই পুলিশের এই গত 15 বছর তৃণমূলের আমলে সাধারণত কাজ ছিল যে ভিআইপিদের, তথাকথিত ভিআইপিদের, দিদি এবং তার ভাইপো থেকে আরম্ভ করে তার নিচে যত এদিক ওদিক খুচরো খাচরা নেতা আছে, তাদের সকলের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, তাদের সুরক্ষাও নয়, তাদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, এরকম ধরনের একটা চেহারা হয়ে গিয়েছিল। পুলিশের মনোবল কোথায় পৌঁছেছিল। একটা কথা মনে রাখতে হবে যে একটা অপরাধ হলে পুলিশ সেখানে কিছু একটা করবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, করা উচিত আর কি। কিন্তু অপরাধটা হবে কেন? অপরাধ তখনই হবে যখন মানুষের মন থেকে অপরাধীদের ভয় থেকে পুলিশের ভয় চলে যায়। পুলিশের ভয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা সিপিএম আমলে আমার মনে আছে বুদ্ধবাবু একবার পুলিশের সাথে ফুটবল খেলতে চলে গেলেন, ধুতি পরে ফুটবল খেলতে চলে গেলেন। এগুলো অত্যন্ত অনুচিত কাজ। এগুলো করলে পরে পুলিশকে মানে এগুলো ছ্যাবলামি, এবং এই ছ্যাবলামি করলে পরে পুলিশের চেহারাটা মানুষের চোখে নেমে যায়। পুলিশ মানুষের বন্ধু, পুলিশ করবে না, এসবগুলো বাজে কথা, এগুলো ন্যাকামি। এগুলো থাকলে পরে ওই অপরাধীদের চোখে পুলিশের চেহারাটা নেমে যায় এবং স্বাভাবিকভাবে অপরাধ অনেক সহজ হয়ে যায়। এইটা যে আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এই জিনিসটাকে উল্টে দেবার যে প্রয়াস করেছেন, এই প্রয়াসের সাধুবাদ আমি কি করে জানাবো আমি বলতে পারছি না।
স্যার, দেখা গেল তিলজলায় বুলডোজার চলল, সমস্ত অবৈধ নির্মাণ, অবৈধ কারখানাকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে অ্যাকশন নিতে হবে, এরকমটাই বললেন মুখ্যমন্ত্রী। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলিতে যে অবৈধভাবে বেআইনিভাবে হকার রাজ চলছিল এতদিন পর্যন্ত, সেখানেও চলল বুলডোজার। কিভাবে দেখছেন? এটার মধ্যে একটা প্রশ্ন অনেকে তোলে যে এই যে সমস্ত হকারদের তুলে দেওয়া হলো তারা খাবে কি। এখন এই সমস্ত হকাররা এরা হকারি করছে প্রধানত তার কারণ এদের অন্য কোনো কর্মসংস্থান নেই। এদের অনেকেই হয়তো কারখানায় কাজ করতো, এই কারখানাগুলো সিপিএম ঢুকে ঢুকে এক একটা কারখানায় ইউনিয়ন বানিয়ে সেই ইউনিয়ন করে স্ট্রাইক করিয়ে লক আউট করিয়ে একটার পর একটা কারখানা তুলে দিয়েছে, যার ফলে এই হকাররা হকারি করতে বাধ্য হয়েছে। এখন পরে তাদের কেউ কেউ হয়তো অন্য রাজ্যে চলে গিয়েছে, অন্য জায়গায় কাজের সন্ধান পেয়েছে, কিন্তু এখনও তো প্রচুর হকার আছে। এখন দেখতে হবে যে কোন স্বার্থটা বড়, এই হকারদের স্বার্থ বড় না যাত্রী সাধারণের স্বার্থ বড়। আগে কংগ্রেসের আমলে 72 থেকে 77 সালের মধ্যে সুব্রত মুখার্জি যখন নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন, সেই সময়ে এইভাবে ফুটপাতে হকার বসিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ফুটপাতে হকার বসানোটা আরও গতি পায় 1971 সালে, যখন বাংলাদেশে হয় মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের পরে গিয়ে সেখানে বিহারি মুসলমান ছিল, সেই বিহারি মুসলমানরা তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তার ফলে বাঙালি মুসলমানরা তাদের মেরে তাড়িয়ে দেয়। তারা পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিল, পাকিস্তান বলেছে আমরা ওদের নেব না। তারপরে তারা কি করবে, তারা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকে গেল। তখন সীমান্ত ফাঁকা ছিল, কেউ বাধা দেয়নি, এবং এখানে এসে কলিমুদ্দিন শামস বলে একজন ফরওয়ার্ড ব্লকের নেতা তাদের আশ্রয় দিয়ে দিলেন। সিপিএম হাঁ করে দেখলো, কিছুই করলো না, এবং এখন চৌরঙ্গি, লিন্ডসে স্ট্রিট, এই সমস্ত কলকাতার একেবারে উচ্চকোটির অঞ্চল একেবারে তাদের অধ্যুষিত হয়ে গেছে। আজকে যে আমরা অন্য রাজ্য থেকে শিল্পপতিদের টেনে আনবার চেষ্টা করছি, সেই শিল্পপতিরা এটা দেখবে না যে শহরের এই অবস্থা। শিল্পপতিরা তো শুধু টাকা উপার্জন করবে না, তারা তো টাকা খরচও করবে। খরচ করতে গিয়ে যদি ফুটপাতে এসে দেখে যে হোঁচট খাচ্ছি আর ফুটপাতটা হকারদের এতে আওতায় চলে গেছে, তাহলে তারা কেন পশ্চিমবঙ্গে আসবে? এই জিনিসগুলো ভাবা দরকার। সেই জন্য হকারদের জন্য কর্মসংস্থান নিঃসন্দেহে করতে হবে, কিন্তু কার স্বার্থটা বড় সেটা দেখে কাজ করতে হবে। স্যার, আপনি যেরকমটাই বিশ্লেষণ করলেন, একটু মনে করিয়ে দিতে চাইছি, আবার এবারে বামেরা সরাসরি প্রকাশ্য রাস্তায় নেমেছে। শতরূপ ঘোষ তিনি বললেন 22 তারিখে জমায়েত করুন, রেল হিলিয়ে দেওয়া হবে। কি বলবেন স্যার? শতরূপ ঘোষ একটা সং, এতে সার্কাসে সং থাকে না, ক্লাউন। শতরূপ ঘোষ একটা সং। মানুষ সিপিএমকে চিনে গিয়েছে। 34 বছর ধরে সিপিএম রাজ্যের যে সর্বনাশ করেছে, তাতে রেল কি হিলিয়ে দেবে, রাজ্যকেই হিলিয়ে দিয়েছে। সেই যেটুকু বাকি ছিল হেলানো, সেটা তো ওদের মেধাবী ছাত্রী মমতা এসে করে দিয়েছেন আর কি। তারপরে দেখা যাক উনি কীরকম রেল হেলান। স্যার, মানে অপরদিকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমভাবে দুর্নীতিতে একের পর এক গ্রেপ্তারি হচ্ছে। আরজিকর কাণ্ডর সেখানকার ফাইল পুনরায় খোলা হলো। তারপরে দেখা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, একের পর এক বড় বড় তাবর নাম। আর ভেরি রিসেন্ট তৃণমূলের বিভিন্ন রকম ঘনিষ্ঠ থেকে শুরু করে নেতা নেতৃত্ব, মামুলি কাউন্সিলর, তাদের বিরাট বড় প্রাসাদপ্রম অট্টালিকা, সব জায়গাতে চলছে এই অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি, দুর্নীতির বিরুদ্ধে যেই হন না কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বললাম তো, এই ধরনের অসাধারণ পলিটিক্যাল কারেজ, মানে ভোটে কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা না করে ন্যায় যেটা করা ন্যায় যেটা আইন অনুযায়ী যেটা করা দরকার, এটা করার জন্য যে সাহসটা দরকার, এরকম আমি পশ্চিমবঙ্গে কখনো দেখিনি। আমার মনে হয় না ভারতেও কোথাও কেউ দেখেছে। এটা একটা অসাধারণ সরকার আমরা পেয়েছি, অসাধারণ মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।
স্যার, আরজিকর কাণ্ড নিয়ে কথা হচ্ছিল। আরজিকর কাণ্ডে আরও একবার মহা বিপাকে পড়লেন প্রাক্তন অধ্যক্ষ, সেখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপবাবু। এবং সেখানে কড়াকড়ি, যেরকম আরজিকরের নির্যাতিতার মা মানে অভয়ার মা রত্নাদেবী দাবি তুলেছিলেন মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এবার সরাসরি আরজিকর কাণ্ডের রুট পর্যন্ত যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে কি এবারে সেই কালো ছায়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেও ঘনাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কালো ছায়া এখন আবার অনেক কারণ আছে। এ ব্যাপারটায় আরজিকরের ব্যাপারটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা কোথাও হাত আছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কারণ আরজিকরে বলা হতো, যখন এই অভয়া বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলেছিল আরজিকরের কাণ্ড কারখানা নিয়ে, তখন বলেছিল যে ওই প্রিন্সিপালকে কেউ ছুঁতে পারবে না, বড় জায়গায় টিকি বাঁধা আছে। তো বড় জায়গায় টিকি বাঁধা মানে তো পশ্চিমবঙ্গে একমাত্র মমতাই হতে পারে, আর তা নাহলে ভাইপো হতে পারে। কে কার কোথায় টিকি বাঁধা আছে জানি না, কিন্তু মমতার বিরুদ্ধে আরও বহু ব্যাপার আছে। আমি তার মধ্যে যে কথাটা আমার প্রায়ই মনে পড়ে এবং আমি বলেও থাকি, সেটা হলো যে মমতার কাগাবাগা ছবি সুদীপ্ত সেনকে বিক্রি করা। এই ছবিটা কখনো কেউ যাচাই করে দেখেছে এই ছবিটার দাম কত হতে পারে? কোনো কেউ কারুকে ওর ছবিটা দিয়ে তার সঙ্গে 10টা টাকা দিলেও সে নেবে কিনা সন্দেহ। এটা কাগাবোগা ছবি 1,80,00,000 টাকা দিয়ে কিনে নিল। আর কে কিনে নিল? সুদীপ্ত সেন, যে এত গরিব লোকের টাকা মেরে বড় লোক হয়েছে, তারপরে বাকি জীবনটা জেলে কাটিয়েছে। তো এর তো জবাবদিহি মমতাকে করতে হবে। তাহলে কি স্যার জেল ভাগ্য এবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথাতেও রয়েছে? না, সেটা তো তদন্ত সাপেক্ষ। তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে আইনি প্রক্রিয়া হবে। এটা শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার করে দিয়েছেন যে কারোর বিরুদ্ধে আইনের বাইরে কিছু হবে না, যা হবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। স্যার, আরও একবার লাইমলাইটে দময়ন্তী সেন, তিনি একজন যোগ্য আইপিএস অফিসার, শুধু তাই নন, তাকে এবারে এই ধরনের দুর্নীতি এবং নানা রকম যে নারী এবং শিশুদের ওপরে যে অত্যাচার চলেছে এতদিন পর্যন্ত, সন্দেশখালি দেখেছি আমরা, আরজিকর দেখেছি, সেই সমস্ত কাণ্ডের তদন্তভার তার উপরে ন্যস্ত করা হলো। তাতে কি আরও বেশি করে স্যার মনে হচ্ছে যে আইনের প্রতিষ্ঠা এবং পূর্বতন শাসক দলের যা কিছু কালো মানে কাজ আর কি, সেই কাজের পর্দাফাঁস হতে চলেছে? খুবই সম্ভব। দময়ন্তী সেন সম্বন্ধে আমি একটাই ঘটনা জানি, যে পার্ক স্ট্রিটের ওই রেপ কেসটা, যে সুজেন জর্ডান বলে এক মহিলা, তাকে রেপ করা হয়েছিল, সেটা দময়ন্তী সেন বলেছিলেন তাকে রেপ করা হয়েছে। তার বিপরীতে মুখ্যমন্ত্রী বললেন যে না না, এ সমস্ত চক্রান্ত, এসব সাজানো ঘটনা। তারপর তাকে ইয়ে করে দেওয়া হয়েছে, তাকে তারপরে দময়ন্তী সেনকে একটা খুব ইনকনসিকুয়েন্সিয়াল, মানে একেবারে যে পদে কোনো গুরুত্ব নেই সেরকম একটা পদে পাঠিয়ে দেওয়া হলো। এইরকম আরও ঘটনা ঘটেছে, কামদুনির ঘটনা আছে, আরও কামদুনির মতন বিভৎস ঘটনা আমি খুব কম শুনেছি। এই কামদুনির ঘটনাগুলো এগুলোর পর্দা খুলতে হবে। শেষ প্রশ্ন থাকছে, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীর নজর অবশ্যই ছিল, তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে উত্তরবঙ্গে এবারে সঠিক উন্নয়ন হবে। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত উত্তর বলে তারা প্রতিবাদ জানিয়েছেন, অভিযোগ করেছেন। তবে উত্তরবঙ্গের সুদিন কি আবার ফিরতে চলেছে? কারণ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিলক্ষণ ফিরতে চলেছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মানে এতে ইদানিংকার মধ্যে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, তার মধ্যে শুভেন্দু অধিকারী যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, মানে মন্ত্রিসভায় যে কটা সিদ্ধান্ত নিয়েছে এবং শুভেন্দু অধিকারী সেটা বলেছেন, এই ধরনের কিছু সাহসী সিদ্ধান্ত উনি উত্তরবঙ্গে নিতে যাচ্ছেন, এ সম্বন্ধে আমি নিশ্চিত।